আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এর আগে ক্লাসটা হয়ে গেছিলো, কাটে গেছিল মাঝখানে, তো সমস্যা নাই, আমি আবার বুঝাই দিচ্ছি। এই রিমার্কসটা আমরা বাকি রেখেছিলাম, তো রিমার্কসটা কিছু বসাই দিচ্ছি, পরে বুঝতে পারলাম যে ক্লাসটা রেকর্ড হচ্ছে না। আর আমার চার্জারের কয়েকদিন থেকে প্রবলেম দেখা দিচ্ছে, আর আমাদের লোকাল বাজারে অ্যাডাপ্টারের চার্জার পাওয়া যাচ্ছে না, এমসির চার্জার পাওয়া যায় না। সো আমাদের প্রায় 40 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হবে, শহরে যায়, তো যাইতেও এই মুহূর্তে একটু প্রবলেম, এই জন্য ক্যামেরাটা ডিস্টার্ব দিচ্ছে, ব্যাটারিটা। আচ্ছা, এটা 2-3 দিনের মধ্যে ঠিক করে নিব, সমস্যা নাই। তো রিমার্কসটা মনে করেন লিখিনি। দেখেন, যখন আমাদের টাকার অ্যামাউন্ট ঠিক থাকবে না, তার মানে এটা ফিক্সড না। টাকার অ্যামাউন্ট সমান নাই, তার মানে কি এটা ফিক্সড না। এখন ফিক্সড না হলে আমাদের কি কি হবে? হয় মিক্সড হবে, না হলে আর কি আছে অঙ্কের মধ্যে দেখি, তো ভুলে গেছি। আচ্ছা, নাহলে কি হবে? হয় ভেরিয়েবল হবে, নয় ফিক্সড হবে, নাহলে মিক্সড হবে। এখন যদি সবগুলো টাকার অ্যামাউন্ট, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যদি সবগুলো টাকার অ্যামাউন্ট সমান না থাকে, তাহলে ভেরিয়েবল হবে না, তাহলে ফিক্সড হবে অথবা মিক্সড হবে। এখন তারপরে যদি এই ইউনিটগুলো সমান হয়, তাহলে কি হয়ে যাবে? ইউনিটগুলো সমান যদি হয়ে যায়, তাহলে ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা রিমার্কসটা কি? ভেরিয়েবল এক্সপেন্স। এর পরবর্তীতে আমি নিচ থেকে এখানে করাচ্ছিলাম। দেখেন, যদি টাকার অ্যামাউন্ট সমান হয়ে যায় তাহলে ফিক্সড, আর যদি ইউনিটের অ্যামাউন্ট সমান হয়ে যায় তাহলে ভেরিয়েবল। যদি টাকার অ্যামাউন্ট সমান হয়ে যায় তাহলে ফিক্সড। যদি ইউনিট, এগুলো কিন্তু টাকা না, এটা হচ্ছে ইউনিট, টাকার অ্যামাউন্ট কিন্তু সমান হয়নি, এই উপরের অংশটা টাকা, এগুলো কি ইউনিট, কস্ট পার ইউনিট। সো কস্ট পার ইউনিট যদি সমান হয় তাহলে ভেরিয়েবল এক্সপেন্স, আর যদি টাকার অ্যামাউন্ট সমান হয়ে যায় তাহলে ফিক্সড। তার মানে তিনটা বুঝলাম। এখন এই যে এটা এম দিছি, মানে মিক্সড। মিক্সডটা কীভাবে বুঝবো? দেখেন, এখানে টাকার অ্যামাউন্ট কি সমান আছে? নাই, তার মানে কি এটা ফিক্সড না। আচ্ছা, এখানে কি আছে, এই যে কস্ট পার ইউনিট সমান আছে? না, তাহলে কি এটা ভেরিয়েবল ইউনিট? না, তাহলে ভেরিয়েবলও না, আবার ফিক্সডও না, তাহলে কি হয়ে যাবে? মিক্সড হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন, টাকার অ্যামাউন্ট কি সমান আছে? নাই, সমান না থাকলে তাহলে এটা ভেরিয়েবল না। আর ইউনিটগুলো কি সমান আসছে? আসেনি, তাহলে এটা ফিক্সড না। তাহলে যদি ফিক্সডও না হয়, ভেরিয়েবলও না হয়, তাহলে কি হয়ে যাবে? মিক্সড হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এখন এইখানে টাকার অ্যামাউন্ট কি আছে? সমান আছে। যদি সমান থাকে তাহলে কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি কস্ট পার ইউনিট সমান হয় তাহলে ভেরিয়েবল, যদি টাকার ইউনিট সমান হয় তাহলে ফিক্সড, আর যদি কোনোটাই কিছু না হয় তাহলে মিক্সড। তো রিকোয়ার এ শেষ, এখন রিকোয়ার বি করি। রিকোয়ার বি। আচ্ছা, বিতে আমাদের কি বের করতে বলছে আমরা সেটা একটু দেখি, তারপরে অঙ্কের সমাধান করি। প্রশ্ন: using the high-low method, spread each mixed expense into variable and fixed element. তার মানে এখানে আমাদের হাই-লো মেথডে আমাদের কি করতে হবে? দেখাইতে হবে যে এই ইয়াগুলো কি কি আছে, মানে প্রত্যেকটা এলিমেন্টের খরচ দেখাইতে হবে। তাহলে ভেরিয়েবল এক্সপেন্স প্রথমে লিখবো আমরা, ভেরিয়েবল এক্সপেন্স লিখে এখানে শুধুমাত্র লিখে দেবো চেঞ্জ। এটার নাম কি? ডেল্টা। বিজনেস স্ট্যাটিস্টিক্সে ডেল্টা পড়ছিলাম, কিন্তু এইখানে এটার নাম চেঞ্জ। তাহলে চেঞ্জ ইন কস্ট, COST, কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট, UNIT, এটা প্রথমে লিখে দিব। এখন আমাদের কোনগুলো এলিমেন্টের বের করতে বলছে? ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড। ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড। তাহলে প্রথমে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কি? আচ্ছা, ইচ মিক্সড প্রথমে বলছি, সো মিক্সডটা আগে বের করি। তাহলে মিক্সড, এখানে মিক্সড কোনটা ছিল? শিপিং এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স। শিপিং এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স। তাহলে শিপিংটা প্রথমে বের করি, SHIPPING, শিপিং। শিপিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় অ্যামাউন্ট কোনটা ছিল? এইটা 38-এ হবে, তবে এটা 7 হবে না, এটা মনে হয় আমি একটু মিস্টেক করে ফেলছি। আর এটার 38,000-কে 5,000 দিয়ে ভাগ দিলে কত হবে? 7.6।
আচ্ছা এইখানে 7.6 আসবে, এটা আমি ভুল করেছিলাম আবারও, এটা এই যে তুলতে ভুল করে ফেলছি, 0.6টা তুলিনি। আচ্ছা যাক, তাহলে এখানে এই যে তিনটা মান আছে শিপিং এক্সপেন্সের, 34,000, 36,000, 38,000, তাহলে সব থেকে বড় কোনটা? 38,000, তাহলে 38,000 লিখে দেবো, মাইনাস করে দেবো সব থেকে ছোটোটা, তাহলে সব থেকে ছোটো কত আছে? 34,000। এখন সব থেকে বড়র ক্ষেত্রে ইউনিট কত ছিল? 5,000, তাহলে 5,000 লিখে দেবো। আর সব থেকে ছোটোর ক্ষেত্রে ইউনিট ছিল কত? 4,000, তাহলে এখানে লিখে দেবো। এখন এইটা ক্যালকুলেশন করে নিতে পারবেন আপনারা, এটা ক্যালকুলেশন করে নিলে এটা 4 আসবে। আচ্ছা, তাহলে শিপিংটা শেষ। এরপরে আমাদের আর কি আছে? শিপিংয়ের পর স্যালারি আছে না, SALARY, স্যালারিটা আছে। তাহলে স্যালারিটা লিখতে পারি আমরা, সব থেকে বড় মান স্যালারি এক্সপেন্স 90,000, তাহলে 90,000 এখানে লিখে দিচ্ছি, মাইনাস 90,000 ইউনিট কত ছিল? 4500, 90,000 ইউনিট 4500। আচ্ছা, এখানে আমি একটু মিস্টেক করে ফেলছি, কারণ 90,000 যে ইউনিটটা আছে আমাদের এখানে, এটা কি 90,000-এ আছে নাকি? 90,000টা 84,000টা 90,000টা চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। আগে 84,000, পরে 90,000, আমি এখানে উল্টাপাল্টা করে লিখে ফেলছি। আগে 84,000, পরে 90,000, এইগুলো মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। পরে 90,000, তো 90,000-এর ক্ষেত্রে কত ইউনিট আছে? 5,000 ইউনিট। আর সবথেকে ছোট মান কোনটা? 78,000 ইউনিট আছে 4,000, 78,000-এর ইউনিট আছে 4,000, তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 12 টাকা। তো এতটুকু ক্লিয়ার যে আমাদের 12 টাকা করে আসতেছে। এখন স্যালারি আমাদের অঙ্কের মধ্যে কত দিছে? স্যালারি অ্যান্ড কমিশন, তাহলে এইখানে দেখা যাচ্ছে স্যালারিতে 90,000 টাকা আছে, আর এইখানে করে দিছে, কমিশনও অ্যাড করে দিছে। সো স্যালারি আর কমিশন যেহেতু অ্যাড করে দিছে, আমরা শুধুমাত্র এখানে স্যালারিটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে লিখব স্যালারি ফিক্সড। তো 90,000 টাকা ছিল, 90,000 টাকা থেকে মাইনাসটা আগে দিব, মাইনাস করে দিব কত? আমাদের ইউনিট কত ছিল? 5,000, আর বাইরে হলো কয় টাকা করে? 12 টাকা করে, তাহলে 5 বারং 60,000, 90,000 থেকে 60,000 গেলে 30,000 আসবে। আচ্ছা, এটা শেষ। এর পরবর্তীতে রিকোয়ার্ড 3, এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, আপনারা হালকা প্র্যাকটিস করলে বুঝতে পারে যাবেন। আর এটা অঙ্ক যদি না পারেন, এরকম সিমিলার আরেকটা অঙ্ক করানো হবে আপনাদের, তাহলে হয়তোবা ক্লিয়ার বুঝে যাবেন। সো সেটা নাও করাইতে পারি এখন, যদি আপনারা চান যে এইরকম আরেকটা অঙ্ক করানো হোক, তাহলে লাইভ ক্লাসের মাধ্যমে ওটা করাই নেব। আচ্ছা, এর পরবর্তীতে রিকোয়ার্ড 3-তে আমাদের কি প্রশ্ন বের করতে বলছি? প্রিপেয়ার কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট অ্যাট দ্য 5,000 ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি ইউজিং দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট। আচ্ছা, তার মানে এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছি। তো আজকের এটা পুরোটাই ডিফারেন্স। ইনকাম স্টেটমেন্ট, INCOME, ইনকাম, STATEMENT। ইনকাম স্টেটমেন্ট আমরা আগের অধ্যায়গুলোতে শিখেছিলাম। এটা এই অধ্যায়ের অঙ্ক না, তারপরেও কি ঢোকাই দিছে, এইভাবে আমাদের কি ধোকা দেওয়া হয়, DETAILS, এভাবে আমাদের কি ধোকা দেওয়া হয়, এবং এভাবে আমাদের কি টেকনিক্যালি ফল্ট করার চেষ্টা করা হয়, যে এখানে মানে 3টা রিকোয়ারমেন্টের মধ্যে একটা রিকোয়ারমেন্ট ঢোকা দিছে অন্য অধ্যায় থেকে। তো সমস্যা নাই, আমরা সেটাও করেছিলাম, এবং এটা খুব সিম্পল একটা অঙ্ক, এটা খুবই জটিল কোনো কিছুই না। তাহলে প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে কি দিয়ে শুরু করি? সেলস। মনে আছে কি আপনাদের, নাকি ভুলে গেছেন? ভুলে যাইলে আবার মনে করে নেন। প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট কি দিয়ে শুরু করি? সেলস দিয়ে শুরু করি। তাহলে এখানে সেলস কত আছে? সেলস ইউনিট, সেলস রেভিনিউ 5,000-এর ক্ষেত্রে বলছে না, কয় হাজারের ক্ষেত্রে? 5,000 ইউনিটের ক্ষেত্রে বলছে বের করতে। তাহলে 5,000 ইউনিটের ক্ষেত্রে সেলস আছে কত? 5 লাখ টাকা। তাহলে সেলস আমরা সরাসরি ফাইনাল ঘরে লিখে দেব 5 লাখ। সেলস থেকে আমরা কি দেব? ভিসি বাদ দিব, লেস মাইনাস করে দেব কি? ভিসি, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে কি আছে? কস্ট অফ গুডস সোল্ড, এটা মুখস্থ, COST,
কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, SOLD। কস্ট অফ গুড সোল্ডে মুখস্থ আগের অধ্যায়গুলোতে করাইছি, এরকম সিমিলার 10-12টা না, অতগুলো করাইনি, 6টা না 7টা অঙ্ক করাইছি। তো কস্ট অফ গুড সোল্ড আমাদের কত আছে, 3 লাখ টাকা আছে, তাহলে 3 লাখ টাকা এ ঘরে লিখে দেবো। এরপর আছে কি, আর কি কি খরচ আছে, এখানে তো আর কোনো খরচ দেখতেছি না। আচ্ছা, শিপিং এক্সপেন্স আছে, SHIPPING। শিপিং এক্সপেন্স কত আছে, 35,000। শিপিং এক্সপেন্স কত আছে, 35,000 আছে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, শিপিং এক্সপেন্সের ক্ষেত্রে 4 টাকা করে পার ইউনিট। আমরা শুধু ভেরিয়েবলটা বের করব, 4 টাকা করে বের করছি না এই শিপিংটা, এর আগে রিকোয়ার টুতে শিপিং এক্সপেন্স 4 টাকা করে বের করছি। আর এখানে ইউনিট কত আছে, 5,000, তার মানে 4×5 = 20,000। এখন আপনি বলতে পারেন এখানে মোট কত আছে, এখানে আছে 35,000, আপনি লিখলেন 20,000, তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, আসলে ব্যাপারটা কোনো কিছুই না, এখানে জাস্ট আমাদের কি করতে হবে, ওই যে ওইখান থেকে শুধু ভেরিয়েবলটা নিয়ে নিতে হবে, ফিক্সটা আমরা পরবর্তীতে লিখব, কোনো সমস্যা হবে না। আচ্ছা, শিপিং গেছে, এরপর আর কি আছে নেওয়ার মতো, আচ্ছা স্যালারিসটাও আছে, তাই স্যালারি, SALARY, স্যালারি 5,000 ইউনিট, 12 টাকা করে ইউনিট, ঠিক আছে, তাহলে 5×12 = 60,000। কেন লিখতেছি এটা এইভাবে, এটা লেখার কারণ হচ্ছে এটা শুধুমাত্র ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্টে আমরা বাকি টাকাটা লিখে দেব। তাহলে স্যালারিটা শেষ। আর কি আছে, ইন্স্যুরেন্স এগুলো আসবে না, ডিপ্রিসিয়েশন আসবে না, আচ্ছা এগুলো আসবে না কারণ এগুলো ফিক্সড। তাহলে এখানে 3টাই যোগ করলে 3,80,000 টাকা, 5 লাখ থেকে 3,80,000 গেলে 1,20,000 টাকা আসবে। এটাকে কি বলে, কন্ট্রিবিউশন, CONTRIBUTION, কন্ট্রিবিউশন। এখান থেকে আরও কি করতে হবে, ফিক্সড কস্ট বাদ দিতে হবে। আচ্ছা, এই ফিক্সড কস্ট অনেকগুলো আসবে, দেখি আমাদের অঙ্কের মধ্যে কি আছে। প্রথমে চোখে পড়ে গেল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন কত আছে, 15,000, তাহলে ডিপ্রিসিয়েশনটাই আগে লিখে দিই। ডিপ্রিসিয়েশন কত, 15,000, একটু লম্বা টান দিয়ে দেই। আচ্ছা, ডিপ্রিসিয়েশন, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, তাহলে সেলিংটা আগে লিখে দিছি না, ওই যে বললাম কাটে দিছি। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন, এখন এখানে অ্যাডমিনিস্ট্রেশন খরচ কি দেওয়া আছে, সেলিং অ্যান্ড আচ্ছা এটা অ্যাডভার্টাইজিং, সরি অ্যাডমিনিস্ট্রেশন খরচটা এখানে এখন আসবে না, এটা অ্যাডভার্টাইজিং আসবে 21,000। আচ্ছা, তারপরে আর কি আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, INSURANC। আচ্ছা, এই অঙ্কটা যদি কেউ বুঝতে না পারেন এই রিকোয়ারমেন্টটা, তাহলে আপনারা এটা যেন কোন চ্যাপ্টারের অঙ্ক সমস্যা নাই, আপনারা অন্য এই ইনকাম স্টেটমেন্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে দেখে নেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন, কারণ এই সেম জিনিস এত বারবার বোঝাই লাভ নেই। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কত, 6,000, তাহলে ইন্স্যুরেন্সটা লিখে দিই 6,000। আর কি আছে দেখি, অনেকগুলা। আচ্ছা, শিপিং এক্সপেন্স আছে আর শিপিং, এখন তো একটা একটা করে লেখার দরকার ছিল, এইভাবে লিখে তো ভুলে গেল। আচ্ছা যাক, লিখে ফেলছি যেহেতু, শিপিং এক্সপেন্স 35,000, শিপিং এক্সপেন্স আমাদের 35,000, এখানে ঠিক আছে তো মানটা, নাকি এটা কি পরে চেঞ্জ করে পাল্টাই দিয়েছিলাম যে ওইটা নাকি, শিপিং এক্সপেন্স। আচ্ছা, এখানে আমাদের রিকোয়ারমেন্টটা দেখতে হবে, আমি একটু আগের যে অঙ্কটা করলাম এই অঙ্কটার রিকোয়ারমেন্টটা দেখি। এখানে শিপিংয়ের ক্ষেত্রে 4 টাকা করে আসছে না, তো 4×5 = 20,000 টাকা ওখানে চলে গেছে, আর বাকি থাকতেছে 18,000। তো শিপিংয়ের ক্ষেত্রে বাকি 18,000 টাকা লিখে দেওয়া যায়, SHIPPING। শিপিং, এই যে 20,000 টাকা আমরা আগে লিখছিলাম ভেরিয়েবল কস্টে, তো টাকা হচ্ছে 38, এটাকে চেঞ্জ করে আমি 35 বানাই দিয়েছিলাম না, সো এটা তো খাতায় কাটে ঠিক করে দিছি, এটা আবার 38-এ বানাইতে হবে। আচ্ছা, একটু মিস্টেক্স হয়ে গেছে, এই অঙ্কটা ডিজাইন করতে
একদম 12 বাজায় দিছি, ঠিক আছে। এখানে 38,000 হবে, তো 20,000 কিন্তু আগে ভেরিয়েবল এক্সপেন্সে আমরা দিয়ে দিছি, তাহলে এখন শিপিংটা এখানে শুধুমাত্র 18,000 টাকা আমাদের থাকতেছে। আর স্যালারি থাকতেছে SALARY স্যালারি। তো স্যালারির ক্ষেত্রে কত টাকা আছে দেখি, স্যালারি অ্যান্ড কমিশন 90,000 টাকা, স্যালারি আর কমিশন। কিন্তু এখানে দেখেন স্যালারি কিন্তু আগে দিয়ে দিয়েছি 60,000, তাহলে আর কি কমিশনটা আছে 90,000, কিন্তু এটা স্যালারির মধ্যেই আসবে, তাহলে বাকি থাকতেছে 30,000, টোটাল 90,000। তাহলে আমরা কিছু দিয়ে দিছি, এখন এই সবগুলো যদি যোগ করি তাহলে আসবে কত, 90,000। আচ্ছা, যোগটা কিভাবে করলাম আপনারা বলতে পারেন ছাড়া গেছে নাকি, আমারও একটু মনে সন্দেহ লাগতেছে, আমি একটু দেখে নিই। সেলস ইউনিট রেভিনিউ আসবে না, কস্ট অফ গুডস সোল্ড লিখছি, গ্রোস মার্জিন এটার কোনো দরকার নাই, কারণ এটা আমাদের এক্সপেন্স বা ইনকামের লিস্টে নাই। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে তো ডিটেলস দিয়েছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং লিখছি, শিপিং এক্সপেন্স লিখছি 2 জায়গায়, স্যালারি 2 জায়গায় লিখছি, ইন্স্যুরেন্স লিখছি। আচ্ছা, ডিপ্রিসিয়েশন সিরিয়াল করে লেখার দরকার ছিল, সরি, আপনারা সিরিয়াল করে লিখবেন, কোনো সমস্যা নাই, আমি ভুল করে লিখে ফেলছি। ডিপ্রিসিয়েশন লিখছি, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা আসবে না, এটা টোটাল। আচ্ছা, তো সব অপশন লেখা শেষ, ঠিক আছে। আমি এই অঙ্কটা গুছাইতে আসলে একটু হিমশিম খাই গেছি, কারণ এটা প্রস্তুতে ছিলাম না পুরোটাই, আর অঙ্কটা তুলতে যেহেতু মিস্টেকস হয়ে গেছে, সো অঙ্কটার ভিতরে আরও ভেজাল লাগে গেছে। আচ্ছা, 20,000, 1,20,000 থেকে 90,000 গেলে আসবে কত, 30,000। এই 30,000টাকে বলে নেট প্রফিট, নেট প্রফিট, PROFIT। আচ্ছা, এই অঙ্কটাতে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আই ডোন্ট মাইন্ড, এবং কোনো সমস্যা নাই, আর নো প্রবলেম। আপনারা যদি চান এটা বুঝতে পারলে তো ক্লিয়ার। আমি আগের পৃষ্ঠাটা দেখাই আপনাদের হিসাবটা, এটা খুব সহজ অঙ্ক ছিল, কিন্তু এই সংখ্যার গোলমালের জন্য অঙ্কটা অনেক অন্য হয়ে গেছে। তার উপরে আবার এখানেই আসে ক্যামেরাটা ডিস্টার্ব দেওয়া শুরু করছে, সেই সাথে ভয়েসটাও মনে হয় দিয়ে একবার আটকে গেছিলো। দেখেন, প্রথমে আমরা কি করব, রিমার্কস দিব। রিমার্কসের জন্য কি করব, যদি অ্যামাউন্টগুলো সমান হয় তাহলে সমান লিখে দিব, আর যদি সমান না হয় তাহলে ইউনিট দিয়ে ভাগ করে দিব। ইউনিটগুলো যদি সমান হয়, টাকার অ্যামাউন্ট যদি সমান না হয় তাহলে ওটা বাদ, ইউনিটগুলো যদি সমান হয় তাহলে ভেরিয়েবল এক্সপেন্স, টাকার অ্যামাউন্ট যদি সমান হয় তাহলে ফিক্সড এক্সপেন্স, আর যদি ইউনিটগুলো সমান না হয় আর টাকার এক্সপেন্সের সমান না হয়, এই যে ইউনিটগুলো সমান নাই আবার টাকার এক্সপেন্সগুলো সমান নাই তাহলে মিক্সড, আবার এখানে টাকাও সমান নাই ইউনিটও সমান নাই তাহলে মিক্সড, এখানে টাকা সমান ফিক্সড, টাকা সমান ফিক্সড, এতটুকু ক্লিয়ার। এরপর 2 নম্বরে আমাদের এখানে জাস্ট এই যে ইউনিটগুলো বের করে নিতে হবে যে কোনটার জন্য, যেমন শিপিংয়ের জন্য প্রতি ইউনিট 4 টাকা করে খরচ হয়েছে, তারপর স্যালারির জন্য 12 টাকা খরচ হয়েছে, আর এখানে ফিক্সড স্যালারি, এখানে কিছু স্যালারি আছে যেটা বাধ্যতামূলক দিতে হবে, এমনিতে ইউনিট প্রতি 12 টাকা করে খরচ হবে 60,000 টাকা, কিন্তু টোটাল স্যালারি খরচ গেছে আবার 90,000, তো সেক্ষেত্রে 30,000 টাকা আমাদের ফিক্সড আসবে। আচ্ছা, রিকোয়ার্ড 2 শেষ। আর রিকোয়ার্ড 3তে মনে হয় আপনারা একটু কনফিউজ আছেন, আমি দেখাই দিই ভালো মতো। এখানে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, এটা পুরোটাই অন্য অধ্যায়ের অঙ্ক। তো যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করি তখন আমরা কিভাবে করছি, সেলের টাকাটা পুরো লিখে ভেরিয়েবল কস্টগুলো এখানে লিস্ট করে লিখছি, তারপর এখানে ফিক্সড কস্টগুলো লিস্ট করে লিখছি, লিখে যোগ বিয়োগ করে আমরা এই পর্যন্ত আসছি। তো আজকে এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।